সন্ধে হয়ে আসার এই সময়টা মন ভারী হয়ে আসে। কেন জানে না উর্মিমালা। বিকেলের দিকে দিনের তাত কমে এলে তিনি এক কাপ চা নিয়ে বারান্দায় রাখা চেয়ারটায় এসে বসেন। সামনে বাধাহীন ধুধু অনাবাদি জমি, বিশাল ভেড়ি আর আকাশের সামিয়ানা। দূরে অট্টালিকার জঙ্গলের আবছা সিলুয়েট। অদূর ভবিষ্যতে এই চিহ্নটুকুও হয়তো আর থাকবে না। নগরায়নের খপ্পরে পড়ে হারিয়ে যাবে সব। বেলঘড়িয়ার যে বাড়িতে বিয়ের পর এসে উঠেছিলেন, আজ উর্মিমালার সেই গৃহস্থ বাড়িটার কথা মনে পড়ে মাঝে মাঝে। বয়স হলে যেভাবে স্মৃতিচারণের ঝোঁক আসে, সেভাবেই। সামনে ছোট্ট বাগানটায় অখিলেশ কত গাছ করেছিলেন। গন্ধরাজ লেবুর গাছটায় যে লেবু হতো, তীব্র গরমের দিনে জল দেওয়া ভাত সেই লেবুর রস দিয়ে মাখলে বাইরে থেকেও সুঘ্রাণ পাওয়া যেত। জবা, কলকে, কাঞ্চন, এমনকি একটা শিউলি গাছও ছিল। বাগানে জায়গা কম পড়ে যাওয়ায় ছাদও দখল হয়ে গেল হরেক রকম টবে। বড় ভালোবেসে দোতলা বাড়িটা বানিয়েছিল। একমাত্র ছেলে অমিতেশের বিয়ে থা হলে একটা ভরা সংসার হবে, এই স্বপ্ন দেখা ছিল অখিলেশের প্রিয় শখ। উর্মিমালাও স্বামীর ভাবনা রেখা বরাবরই চলতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। সূর্য পড়ে এলো দিগন্তের ওই পারে। রাস্তার আলো, বিলবোর্ডের নিয়ন আলো জ্বালিয়ে শহর যখন অন্ধকারকে আর বিশুদ্ধ থাকতে দেয় না, সেই কৃত্রিমতাকে উর্মিমালার বড় প্রকট মনে হয়। তিনি ঘরে চলে আসেন, বই নিয়ে বসেন। আগে পড়া বইও আবার পড়তে পড়তে ডুবে যান গভীরে। কখনো ফোন করে অমিতেশ বা ওর অবাঙালি বউ মিত্রা। খুদে পাপাইটাকেও ঠাম্মির সঙ্গে কথা বলায় মিত্রা। উর্মিমালার ভালো লাগে, কিন্তু উনি বোঝেন প্রত্যাশা গাছের শিকড় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। ইচ্ছে হয় পাপাইটাকে কোলে নিয়ে আদর করতে, সামনে বসিয়ে ওর আধো বলি শুনে হেসে গড়াগড়ি খেতে। ও দুরন্তপনা করে কোনো কিছু ভেঙে ফেললো বা ছিঁড়ে ফেললো, আবার সেসব গুছিয়ে রাখতে। কিন্তু আজ এই সবেগে ছুটে চলার যুগে ইচ্ছেও তো ট্যাবলেটের মতো, নির্দিষ্ট ডোজ মেনেই গ্রহণ করতে হয়। বেশিও নয়, কমও নয়। উর্মিমালা অগত্যা একাকিত্ব থেকেই যাপনের যতটুকু রস শুষে নেওয়া যায় নিতে থাকেন। দাদা, এখান থেকে চলে যাওয়ার ডিসিশানটা ঠিক নয়। বর্ন অ্যান্ড ব্রট আপ যেখানে, সেখান থেকে একটা অনাত্মীয় পরিবেশে গিয়ে এই বয়সে মানিয়ে নিতে পারবে? রাত বিরেতে কোনো প্রয়োজনে কাকে পাবে? প্রবীর কাতর হয়ে বলেছিল। দাদা বা বৌদি মাঝরাতে একটা ফোন করলে তুই তোর বাহন নিয়ে উপস্থিত না হয়ে থাকতে পারবি? অখিলেশ স্মিত হাসিতে একথা বলে প্রবীরকে থামিয়ে দিতেন। বাড়ি বিক্রি হওয়ার পর চলে যেতে সপ্তাহখানেক সময় চেয়ে নিয়েছিলেন অখিলেশ। বাগানের গাছগুলোর মধ্যে এমনভাবে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, বোঝা যেত ভেতর থেকে প্রকাণ্ড মন খারাপের একটা পাহাড় ঠেলে বেরিয়ে আসতে চাইছে, আর প্রাণপণে তাকে রুখতে চাইছে অবসরপ্রাপ্ত অধ্যাপক, নির্বিবাদী মানুষটি। যাওয়ার আগে রাতে উর্মিমালাকে বলেছিলেন, কেন চলে যাচ্ছি একবারও জিজ্ঞেস করলে না তো? উর্মিমালা উত্তরে বলেছিলেন, আজ পর্যন্ত তোমার সব সিদ্ধান্তেই সহমত পোষণ করেছি, আজও তাই করছি। কি আর জিজ্ঞেস করব? নিশ্চয়ই কিছু একটা কারণ তো আছেই। পাপাই এ বাড়িতে কোনো দিন থাকতে আসবে না। অতিথির মতো মাঝে মাঝে আসবে ছুটি কাটাতে। সারা পাড়ার লোক আমাকে বা তোমাকে দেখা হলেই জিজ্ঞেস করবে, পাপাই কবে আসছে? ফোন টোন করে নাকি সেটাও কমিয়ে দিয়েছে? এই প্রশ্নগুলো ওরা কেন করবে জানো? কারণ আমি কোনো দিন ওকে পাড়ার ছেলেদের সঙ্গে বৃষ্টিতে ফুটবল খেলতে দিইনি। সবার সঙ্গে মিলে সরস্বতী পুজো করার মজাও পাইনিও। পেয়ারা বা কদবেল চুরি করে খাওয়ার অ্যাডভেঞ্চারও ওর অজানা। আর এর ফলে ও একজন কমপ্লিট হিউম্যান বিং হয়ে উঠতে পারেনি। প্রকৃতির সঙ্গে যার নারীর যোগাযোগ নেই, মা বাবার প্রতিও সে উদাসীন হবে। এতে আশ্চর্য কিছু নেই। এ আমারই অযোগ্যতা। কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলে চলা অখিলেশের কথাগুলোয় উর্মিমালার দু চোখ ভিজে ওঠে।
যেখানে যাচ্ছি ওখানে কেউ কারো খোঁজ রাখে না। আমি আর তুমি জাস্ট একটা নাম্বার। 14C3/2। আমাদের যে কোনো প্রয়োজন, শরীর খারাপ ইত্যাদির জন্য লোক হাজির। এই জন্য মাসে মাসে টাকা দিয়ে রেজিস্টার্ড থাকতে হবে শুধু। অখিলেশকে বলায় পেয়েছে। উর্মিমালা বলেন, ঠিক আছে, যা হবে দেখা যাবে, এখন ঘুমাও একটু। অখিলেশ সে রাতে ঘুমোতে পারেনি। উর্মিমালা জানেন অখিলেশ যে কারণটা বলতে চাননি তা হলো ইস্টার্ন বাইপাসের ধারে ফ্ল্যাট হলেই পাপাই এয়ারপোর্ট থেকে কম ধকলে পৌঁছতে পারবে, যদি কখনো আসে। কিন্তু আমরা ভবিষ্যতের অনিশ্চয়তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারি কোথায়? অখিলেশও পারেননি। পুরনো পাড়ায় রায়বাবু চাঁচা ছোলা কথা বলার জন্য কুখ্যাত ছিলেন। অখিলেশকে দেখা হলেই বলতেন, ছেলে তো বিদেশ চলে গেল, এবার 1,03,000 টাকা সরিয়ে রাখুন। অখিলেশ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে রায়বাবু ব্যাখ্যা দিতেন, বাপ মা কত হলে ছেলে তো আর চট করে এসে পৌঁছতে পারবে না। পিস হবেনে ডেড বডি রাখতে হবে না, তার ব্যবস্থাও তো আপনাকেই করে রাখতে হবে নাকি? অখিলেশ হেসে ফেলতেন, রায়বাবু। কিন্তু দুই বৃদ্ধের নির্মল হাসির ভিতরেও কি বিষণ্ণতার শেষে রং ঝিলিক দিয়ে যেত না? জন্মের মাটি থেকে বিচ্ছিন্ন করে গাছকে অন্য মাটিতে বাঁচানো সহজ নয়। অখিলেশ এখানে সবচেয়ে বেশি মিস করতেন রোজ নিজে হাতে বাজার করা। গোটা বাজার ঢুঁড়ে দেখে বেছে মনের মতো জিনিস নিয়ে বাজার থেকে ফিরতেন। এখানে 3তলা থেকে ঝুলিয়ে রাখা দড়ি বাঁধা ব্যাগ, পরিমাণ বললে ভ্যান রিক্সায় আনাজ বিক্রেতা ব্যাগে ভরে দেবে। ব্যাগ উঠে যাবে, আবার ওই ব্যাগেই দাম নামিয়ে দিতে হবে, যেন শুধু খাওয়ার জন্যেই কেনাকাটা। তাছাড়া অখিলেশের বাগান বিলাসও ব্যালকনির টপ কটায় যেন মিটছিল না। অমিতেশের আশা কমে গিয়েছিল, সেবার মিত্রার ডেলিভারি হবে। অখিলেশ উর্মিমালা যাবেন, সব ঠিকঠাক। হঠাৎ ধরা পড়ল উর্মিমালার গল ব্লাডার স্টোন অপারেশন করাতে হবে। ফ্লাইটের টিকিট ক্যান্সেল করতে বাধ্য হয়েছিল অখিলেশ। অনেক পরে অখিলেশ ছেলেকে বলেছিলেন, পাপায়ের মুখে ভাতের কথা কিছু ভেবেছিস? অমিতেশ হেসেছিল, ওহ বাবা, একই দিনে আমার আর মিত্রার ছুটি অ্যাডজাস্ট করা নেক্সট টু ইম্পসিবল। ডক্টর যেভাবে বলেছেন সেভাবেই ওর ডায়েট চেঞ্জ করিয়েছি। তোমরা একবার এসো না, একটা গেট টুগেদার হয়ে যাবে। অখিলেশ বুঝেছিলেন টান আলগা হয়ে গেছে। সেদিন রাতে খেতে বসে উর্মিমালাকে বলেছিলেন, জানো উর্মি, শিক্ষক হিসেবে আমি সফল হলেও বাবা হিসাবে আমি চূড়ান্ত ব্যর্থ। কথাগুলো হাহাকারের মতো শুনিয়েছিল। ও পাড়া থেকে মাঝে মাঝে কেউ এলে অখিলেশ শিশুর মতো খুশি হয়ে উঠতেন। উর্মিমালা ভাবতেন এই সংস্রব ছেড়ে আসায় যে ভুল হয়ে গেছে তা সংশোধনের আর কোনো উপায় নেই। যেদিন অখিলেশ মারা গেলেন সেদিনও সকাল থেকে সব স্বাভাবিকই ছিল। পেনশন তুলে ব্যাংক থেকে ফিরতে ফিরতে একটু দেরিই হয়ে গিয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করে একটু গড়িয়ে নিচ্ছিলেন অখিলেশ। সন্ধে হয়ে যাওয়ার পরও উঠছে না দেখে উর্মিমালা ডাকতে গিয়ে গায়ে হাত দিয়েই চমকে উঠেছিলেন। বিজ্ঞানের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা বুঝেই গিয়েছিলেন অখিলেশ আর নেই। প্রচণ্ড কান্না পেয়েছিল, কিন্তু তার চেয়েও বেশি উদ্বেগের স্তব্ধ হয়ে ফোনটা হাতে নিয়ে ডায়াল করেছিলেন প্রবীরের নাম্বারে। সোদপুরের ছোট ভাই বিমল ও দেয়ারূপো অনিলেশকেও ফোন করে জানিয়েছিলেন। অনেক পরে মনে পড়েছিল অমিতেশকে জানানো হয়নি। অমিতেশ কাজের আগের দিন মাঝরাতে এসেছিল, কাজের পরদিন ভোররাতেই ফ্লাইট। অমিতেশ কর্তব্যটুকু করেছিল, মিত্রা ফোন করে সহমর্মিতা জানিয়েছিল, ব্যাস। মায়ার বাঁধনের এই গণ্ডিটুকু পেরিয়ে উর্মিমালা একা হয়ে গেলেন। আত্মীয় স্বজনরা কেউ বলেনি, দিদি আমার বাড়িতে কদিন থাকো, বা কাকিমা আমাদের ওখানে চলো। উর্মিমালা প্রত্যাশাও করেননি। নিজের ছেলেই যখন এসব থেকে অনেক দূরে, তখন আর কার ওপর কী প্রত্যাশা থাকতে পারে? তবু মানুষের মন যুক্তির বাঁধানো রাস্তা ছেড়ে বিষণ্ণতার পায়ে হাঁটা পথই বেছে নিতে চায় আনমনে। সেদিন ভোরবেলা রোজকার মতোই 5টায় উঠেছেন উর্মিমালা। হাঁটতে বেরোবেন। চা করছেন কিচেনে, ফোনটা বেজে উঠল। অসময়ে ফোন এলে ধক করে ওঠে বুকের ভেতরটা। স্ক্রিনে ভেসে উঠেছে মিত্রা কলিং।
কেন জানেন না, ফোনের দিকে হাত বাড়াতে গিয়েও থেমে গেলেন উর্মিমালা। কল কেটে গেল। আবার কল ঢুকলো। মিত্রা, বলো মা। মিত্রার গলার স্বরটা কি কেঁপে গেল? কি হয়েছে মিত্রা? অমিত ইজ নো মোর। এরপর কি কোনো কথা হয়? একজন মা তার ছেলের নো মোর শুনে কি প্রতিক্রিয়া দেবেন? ফোনটা হাত থেকে পড়েই যাচ্ছিল। কোনো ক্রমে ধরলেন, কিন্তু কলটা কেটে গেল। উর্মিমালা রিং ব্যাক করলেন সঙ্গে সঙ্গে, কিন্তু এঙ্গেজড আসছে। কিছুতেই কল কানেক্ট হচ্ছে না। স্মৃতিরা হৈ হৈ করে ছুটে আসছে চোখের জল হয়ে। এক জীবনের সব ধকল পেরিয়ে যাওয়ার জন্য কতখানি শক্তির প্রয়োজন উর্মিমালার জানা নেই। এক অতিকায় শূন্যের ভেতর তাকে যেন কেউ বসিয়ে রেখে গেল। এ অনন্ত প্রতীক্ষার শেষে কি আছে তিনি জানেন না। নিথর হয়ে আসা বোধের ভেতর নিঃশব্দ পতনে ঝরে পড়ছে এক একটি পাতা। গাছের তো দুঃখ প্রকাশের আর কোনো উপচার নেই। প্রবীর শুনেই সঙ্গে যেতে রাজি হয়েছিল, কিন্তু ভিসা সমস্যায় হয়ে উঠল না। ৭৩ বছরের বৃদ্ধা একাই চললেন মৃত সন্তানকে শেষ দেখা দেখতে। জীবন কখন যে কোন অনভিপ্রেত সামনে এনে উপস্থিত করবে এবং তাকে এড়িয়ে যাওয়া যাবে না কিছুতেই, এ নিয়ে আগাম ধারণা থাকে না বলেই আমাদের বিদ্ধ হতে হয়। অনুপেক্ষণীয় ক্ষরণের কাছে নিঃশর্ত সমর্পণ ছাড়া উপায়ান্তর থাকে না। উর্মিমালার দু চোখ থেকে গাল বেয়ে নামছে আজীবনের অশ্রু সম্বল। পাশের সিটের একটি অল্প বয়সী ছেলে কথায় কথায় উর্মিমালাকে সঙ্গ দিল গোটা যাত্রাপথ। হিথ্রো এয়ারপোর্টে যখন নামলেন, তখনও অপত্য স্নেহের কাতরতা তাকে একই রকম আচ্ছন্ন করে রেখেছে। ছেলেটি বলল, আমি আপনাকে পৌঁছে দেব? উর্মিমালা বললেন, তাহলে তো খুব উপকার হয়, কিন্তু তোমার অসুবিধা হবে না তো? ছেলেটি হেসে মাথা নেড়ে জানালো, তার কোনো অসুবিধা হবে না। অমিতেশ যেন ঘুমিয়ে আছে, ডাকলেই উঠে পড়বে। দীর্ঘদিন সেভাবে যোগাযোগ নেই। প্রবাসী হওয়ার পর থেকেই অচেনা মানুষ হয়ে গেছে। বাবা মায়ের প্রয়োজন ফুরিয়েছে জীবনে। কোনো ক্রমে একটা বাৎসরিক ঢুঁ মারা। সব কিছু মর্মভেদী শোকের সামনে খড়কুটোর মতো ভেসে গেল। আর মা বলে ডাকবে না তার আত্মজ। উর্মিমালা ভেঙে পড়লেন বাঁধ ভাঙা কান্নায়। ভেজা চোখে মিত্রা এসে পিঠে হাত রাখল শাশুড়ির। ওদের বিদেশি প্রতিবেশীদেরও চোখ ভিজে উঠেছিল। শোক মানচিত্রের বেড়া মানে না। মা, আপনি চাইলে এখানে পার্মানেন্টলি চলে আসতে পারেন। মিত্রার কথা শুনে বিশ্বাস করতে পারছিলেন না উর্মিমালা। আপনার ছেলে অনেকবার ভেবেছিল এই প্রস্তাব দেবে, কিন্তু দেশ থেকে এখানে আপনারা আসবেন কি না এ নিয়ে সংশয় ছিল ওর মনে। মিত্রা থামল। উর্মিমালা মনে মনে বললেন, থামলে কেন মিত্রা? বলো, আজ তোমার কথা শুনি প্রাণ ভরে। কিছু মনে করবেন না মা। আপনাদের বাঙালিদের মধ্যে একটা পিকিউলিয়ার প্রেজুডিস আছে। ছেলেকে এইরকম লেভেলের এডুকেটেড বানালেন, তার টেরিটরি হয়ে গেল হোল ওয়ার্ল্ড। কিন্তু যখন সে নিজের কেরিয়ার নিয়ে অকুপায়েড হয়ে পড়ল, ব্যাস আপনাদের মনে হতে লাগলো ছেলে বড় হয়ে গেল। উর্মিমালা চুপ করে শুনছেন মিত্রার কথা। আপনার ছেলে আপনাদের খুব মিস করতো মা। আমার হাজব্যান্ড পাপাইয়ের ড্যাড হওয়ার পরেও আপনাদের একমাত্র ছেলে। এটা কখনোই ইগনোর করতো না। হয়তো আপনারা অ্যাকম্পানি দিলে ওর ড্রিঙ্ক করাটা কম হতো, বা হতোই না। স্ট্রেস কমাতে অল্প থেকে এই যে লিমিটলেস হয়ে যাওয়া, এবং এই জন্য আমার ছেলেটা এই বয়সে যে গ্রেট লস ফেস করছে, এটা নাও হতে পারত। মিত্রা কি অ্যাকিউজ করছে আমাকে, অখিলেশকে? ভাবছিলেন উর্মিমালা। পরক্ষণেই তার মনে হলো, ছি, এই সময়ে একজন স্ত্রী তার মানসিক যন্ত্রণা শেয়ার করছে, আর আমি স্বার্থপরের মতো অন্য মানে খুঁজছি। অমু তো আমারও ছেলে। উর্মিমালার মনে হলো, আত্মপ্রতিষ্ঠিত একজন নারী হওয়া সত্ত্বেও জীবনে কোনো দিন তিনি
অখিলেশের বিরুদ্ধে কোনো কথা বলেননি। আজ বুঝতে পারছেন কয়েকটি ক্ষেত্রে অন্তত বলা উচিত ছিল। সবাই একসঙ্গে থাকলে কে বলতে পারে তাঁকেও একের পর এক এই ধাক্কাগুলো পেতে হতো না। অখিলেশ চলে গেলেন, অমুও চলে গেল, সব যন্ত্রণা তো তার একারই। না, এবার অন্তত তিনি মনের ডাকে সাড়া দেবেন। তিনি মিত্রা ও পাপায়ের সঙ্গে থাকবেন। এভাবেই গেঁটগুলো খুলে যেতে থাকলে এমন একদিন আসবে যেদিন আর অর্জন বলতে কিছুই থাকবে না। সবই বিসর্জনে চলে যাবে। যতটুকু আটকানো যায় চেষ্টা করে দেখাই যাক না। আমি এখানে চলে আসবো মিত্রা, তুমি ব্যবস্থা করো, দৃঢ় গলায় বললেন উর্মিমালা। আমি সব ব্যবস্থা করে নিজে গিয়ে আপনাকে নিয়ে আসবো মা। ওখানকার প্রপার্টি সেল করবো না, কলকাতায় আমাদের একটা শেল্টার থাকুক। উর্মিমালা মাথা নেড়ে সায় দিলেন। আজও উর্মিমালা দিন গুনছেন। এই বুঝি মিত্রার ফোন এলো।